Mamun's Care, Essential English, Book 2, Part 1, Questions on Social Organization. প্রিয় শিক্ষার্থী, টপিক ভিত্তিক প্রশ্নের এই পর্যায়ে সোশ্যাল অর্গানাইজেশন তথা সামাজিক সংগঠন বিষয়ক কিছু প্রশ্ন আছে। তো আসুন আমরা এবার এই প্রশ্নগুলোকে বাংলা থেকে ইংরেজি করি। 1 নম্বর সেন্টেন্স, আপনি কি কোনো সামাজিক সংগঠনের সদস্য? এই বাক্যে কোনো কাজ নেই, সুতরাং এটি একটি নন অ্যাকশনের বাক্য। তাহলে সফটওয়্যার হলো এম আই আর রাইটার, তাহলে এম এর স্থলে আর বসবে, কারণ আই এর স্থলে ইউ, অর্থাৎ আপনি হলো বাক্যের সাবজেক্ট। তাহলে আর ইউ আ মেম্বার, সদস্য, আর ইউ আ মেম্বার অফ এনি সোশ্যাল অর্গানাইজেশন, আর ইউ আ মেম্বার অফ এনি সোশ্যাল অর্গানাইজেশন। 2 নম্বর বাক্য, এটা কি ধরনের সংগঠন? এই বাক্যেও কাজ নেই, তাহলে বাক্যে এটি একটি নন অ্যাকশন সেন্টেন্স। আর কি ধরনের সংগঠন এটা, অর্থাৎ সংগঠনটা ডাব্লিউএস কোয়েশ্চেনের সাথে চলে আসতেছে আর সাবজেক্ট হলো ইট, অর্থাৎ এটা। তাহলে হোয়াট টাইপ অফ অর্গানাইজেশন ইজ ইট, অথবা হোয়াট কাইন্ড অফ অর্গানাইজেশন ইজ ইট। 3 নম্বর বাক্য, সংগঠনটির মূল দপ্তর কোথায়? সাধারণত কোথায় দিয়ে যখন প্রশ্ন করা হয় অথবা কি দিয়ে প্রশ্ন করা হয়, এ ধরনের সেন্টেন্সে কখনো কখনো ইনফরমেশন থাকে না বা পাওয়া যায় না। যেমন আপনার বাড়ি কোথায়, কোথায় বললে ইনফরমেশন নেই, অথবা আপনার নাম কি, কি বললে আর নামটা বাক্যে অ্যাভেলেবেল নেই, অর্থাৎ ইনফরমেশন নাই। তাহলে এই বাক্যের সাবজেক্ট সংগঠনটির মূল দপ্তর, আর ইনফরমেশন নাই, আর ডাব্লিউএইচ ওয়ার্ড কোথায়, তাহলে ওয়ার ইজ the head office of the organization. Where is the head office of the organization? Number 4, আপনি কি সংগঠনটি নিজেই প্রতিষ্ঠা করেছিলেন নাকি পরে জড়িত হয়েছিলেন? এখানে দুটো পার্ট। মূল প্রশ্ন হলো আপনি কি সংগঠনটি নিজেই প্রতিষ্ঠা করেছিলেন, তাহলে প্রতিষ্ঠা করা কাজ, আর কে প্রতিষ্ঠা করেছিল? আপনি। কাজকর্তা দুটো আছে, সুতরাং অ্যাক্টিভ অ্যাকশন। আর করেছিলেন যেহেতু আছে, এটি পাস্ট সিম্পলের বাক্য, তাহলে সফটওয়্যার হচ্ছে ডিড আই রাইট আস্ট্রে, তাহলে ডিড ইউ ইস্টাবলিশ দ্য অর্গানাইজেশন, ডিড ইউ ইস্টাবলিশ দ্য অর্গানাইজেশন নিজেই, বাই ইউর সেলফ, নাকি পরে জড়িত হয়েছিলেন। এখন এই পরের অংশটুকু আর প্রশ্ন হবে না, এটি এমবেডেড কোয়েশ্চেনের নিয়ম অনুযায়ী। এমবেডেড কোয়েশ্চেন হলে, অর্থাৎ যদি কোনো প্রশ্নে দুটো প্রশ্ন থাকলে প্রথম অংশটি প্রশ্ন হয়, পরের অংশটি অ্যাসার্টিভ রূপে ব্যবহৃত হয়। তাহলে পরের অংশটুকু হবে নাকি পরে জড়িত হয়েছিলেন, ওর ইউ জয়েন্ট লেটার, ওর ডিড ইউ জয়েন আর হবে না, ওর ইউ জয়েন্ট লেটার। তাহলে পুরো প্রশ্নটি আবার বলছি, ডিড ইউ এস্টাবলিশ দ্য অর্গানাইজেশন বাই ইউ সেলফ ও ইউ জয়েন্ট লেটার। নাম্বার 5 নম্বর বাক্যে আছে, সংগঠনটিতে কতজন সদস্য রয়েছে? এই প্রশ্নটিকে দুইভাবে ট্রান্সলেশন করা যায়। একটি রূপ হলো, একটি ব্যবস্থা হলো হ্যাভের ব্যবহার করে, অর্থাৎ রিলেশনশিপ অর্থে হ্যাভের ব্যবহার করে এই ট্রান্সলেশন করা যায়। তখন ট্রান্সলেশনটা হবে এইরকম, কতজন সদস্য রয়েছে, হাউ মেনি মেম্বার্স ডাজ দ্য অর্গানাইজেশন হ্যাভ, হাউ মেনি মেম্বার্স ডাজ দ্য অর্গানাইজেশন হ্যাভ। হ্যাভের ব্যবহার, হ্যাভের ক্লাসটা করলে, অর্থাৎ বুক 3 4 নম্বরের ক্লাসটা করলে ইনশাল্লাহ এই বিষয়ে ধারণা পাবেন ইনশাল্লাহ। আর ইতিমধ্যে করে থাকলে তো অবশ্যই বুঝতে পেরেছেন। আর আরেকটি পদ্ধতি হলো দেয়ারের ব্যবহার, আর দেয়ার হলো বুক 3 5 নম্বর ক্লাস। দেয়ারের ব্যবহার করে এভাবে সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করে যায়, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার in the organization, how many members are there in the organization, how many members are there in the organization। যদি জবাব দেওয়া হয়, জবাবটা হতে পারে এরকম, যেমন সংগঠনটিতে 20 জন সদস্য আছে, তাহলে there are 20 members in the organization। যাই হোক, এবার আমাদের 6 নম্বর বাক্য হলো, আপনার সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সদস্য কত ছিল?
এই বাক্যটিও 6 নম্বর বাক্যের মতোই দুটো পদ্ধতিতেই করা যায়, অর্থাৎ একই রকমের সেন্টেন্স। তাহলে যদি আমরা হ্যাভের ব্যবহার করি তাহলে হাউ মেনি, এটি পাস্ট সিম্পলের বাক্য, এই কারণে যেখানে আগে 5 নম্বর বাক্যে যেখানে আমরা ডাজ ব্যবহার করেছিলাম সেখানে ডিড ব্যবহৃত হবে। তাহলে হাউ মেনি মেম্বার্স ডিড দ্য অর্গানাইজেশন হ্যাভ, হাউ মেনি মেম্বার্স ডিড দ্য অর্গানাইজেশন হ্যাভ অ্যাট দ্য টাইম অফ এস্টাবলিশমেন্ট। অথবা যদি আমরা দেয়ারের ব্যবহার করি সেক্ষেত্রে সেন্টেন্সটা হবে এরকম, হাউ মেনি মেম্বার্স ওয়ার দেয়ার, হাউ মেনি মেম্বার্স ওয়ার দেয়ার অ্যাট দ্য টাইম অফ, হাউ মেনি মেম্বার্স ওয়ার দেয়ার ইন দি অর্গানাইজেশন অ্যাট দ্য টাইম অফ এস্টাবলিশমেন্ট। আবার বলছি, হাউ মেনি মেম্বার্স ওয়ার দেয়ার ইন দি, হাউ মেনি মেম্বার্স ওয়ার দেয়ার ইন দি অর্গানাইজেশন অ্যাট দ্য টাইম অফ এস্টাবলিশমেন্ট। তবে এক্ষেত্রে হ্যাভের ব্যবহার না করে দেয়ারের ব্যবহার করাটাই বেশি প্রচলিত। সুতরাং এখানে দেয়ারে অভ্যস্ত আপনি নিজে দেয়ারে অভ্যস্ত হয়ে নেন, হলেই ভালো হবে আর কি। 7 নম্বর বাক্য, সংগঠনটির সদস্য হতে হলে কী ধরনের যোগ্যতা থাকতে হয়? এই প্রশ্নটি প্যাসিভ ধরেই করা যেতে পারে, আবার অ্যাক্টিভ ধরেও ট্রান্সলেশন করা যেতে পারে, আবার প্যাসিভ ধরে কয়েকভাবে ট্রান্সলেশন করা যেতে পারে, অর্থাৎ এই প্রশ্নটি আসলে বিভিন্ন ওয়েতে ট্রান্সলেশন করা যায়। তো যাই হোক, প্রথমে আমরা প্যাসিভ ধরে সহজ একটা পদ্ধতিতে করি। বাক্যের কাজ হলো থাকতে হয়, অর্থাৎ প্রয়োজন হয়, প্রয়োজন হওয়া। কি প্রয়োজন হয়? যোগ্যতা, অর্থাৎ আর যোগ্যতার সাথে সম্পর্কিত ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, কী ধরনের যোগ্যতা। তাহলে যোগ্যতা অবজেক্ট, আর থাকা বা প্রয়োজন হওয়া কাজ আমরা ট্রান্সলেশন করতে পারি এভাবে, হোয়াট সর্ট অফ কোয়ালিটিস অথবা হোয়াট টাইপ অফ কোয়ালিটিস আর রিকোয়ার্ড, কী ধরনের যোগ্যতা প্রয়োজন হয়। রিকোয়ার্ডের পরিবর্তে আমরা নিডিড ব্যবহার করতে পারি, নিড মানে প্রয়োজন হওয়া বা রিকোয়ার মানে প্রয়োজন হওয়া। তাহলে হোয়াট টাইপ অফ কোয়ালিটিস আর রিকোয়ার্ড বা রিকোয়ার্ড অথবা হোয়াট টাইপ অফ কোয়ালিটিস আর নিডিড সংগঠনের সদস্য হতে হলে টু বি আ মেম্বার অফ দিস অর্গানাইজেশন অথবা টু বি আ মেম্বার অফ দি অর্গানাইজেশন। আরেকভাবে করা যায় এইভাবে, অর্থাৎ কী ধরনের যোগ্যতা এটিকে পুরোপুরি ডাব্লিউএইচ ওয়ার্ডের সাথে রেখে অবজেক্ট হিসেবে অতিরিক্ত ইট এনে, অর্থাৎ ইন্ট্রোডাক্টরি ইটের ব্যবহার করে আমরা এই সেন্টেন্সটিকে ট্রান্সলেশন করতে পারি এভাবে, হোয়াট টাইপ অফ কোয়ালিটিস ইজ ইট রিকোয়ার্ড, হোয়াট টাইপ অফ কোয়ালিটিস ইজ ইট রিকোয়ার্ড অথবা ইজ ইট নিডেড টু বি এ মেম্বার অফ দিস, টু বি এ মেম্বার অফ দি অর্গানাইজেশন। আবার বলছি, হোয়াট টাইপ অফ অথবা হোয়াট কাইন্ড অফ অথবা হোয়াট সর্ট অফ, দেখুন অনেকভাবেই সেন্টেন্সটা ট্রান্সলেশন করা যাচ্ছে। হোয়াট সর্ট অফ কোয়ালিটিস ইজ ইট রিকোয়ার্ড, আমরা সেখানে আগে ব্যবহার করেছিলাম কোয়ালিটিস আর রিকোয়ার্ড, অর্থাৎ কোয়ালিটিটাকে আমরা অবজেক্ট ধরেছিলাম, আর এখন আমরা অতিরিক্ত অবজেক্ট আনলাম ইট। হোয়াট কাইন্ড অফ কোয়ালিটিস, হোয়াট কাইন্ডস অফ কোয়ালিটিস ইজ ইট রিকোয়ার্ড অথবা ইজ ইট নিডেড টু বি এ মেম্বার অফ দি অর্গানাইজেশন। এ তো গেল দুটো প্যাসিভ ট্রান্সলেশন। এবার অ্যাক্টিভ ধরেও ট্রান্সলেশন করা যায়। অ্যাক্টিভ ধরলে এখানে আমরা অতিরিক্ত অর্থাৎ সাবজেক্ট হিসেবে ইট নিয়ে আসতে পারি। তাহলে সেন্টেন্সটা হবে এইরকম, হোয়াট সর্ট অফ কোয়ালিটিস বা হোয়াট টাইপ অফ কোয়ালিটিস অথবা হোয়াট কাইন্ডস অফ কোয়ালিটিস ডাজ ইট রিকোয়ার। দেখুন প্যাসিভ হলে ইজ ইট রিকোয়ার্ড, ইজ ইট তারপর রিকোয়ার অর্থাৎ পার্টিসিপল, আর কারণ প্যাসিভ হলে ভার্বের পার্টিসিপল হয় আর বি ভার্ব ব্যবহৃত হয়। আর যদি অ্যাক্টিভ হয় তাহলে ডাজ ইট রিকোয়ার অথবা ডাজ ইট নিড, হোয়াট কাইন্ডস অফ কোয়ালিটিস ডাজ ইট রিকোয়ার অথবা ডাজ ইট নিড টু বি এ মেম্বার অফ দি অর্গানাইজেশন। 8 নম্বর বাক্য, আপনার সংগঠনটির সক্রিয় সদস্য কতজন? এই প্রশ্নটিকেও 5 এবং 6 নম্বরের মতো দুটো পদ্ধতিতে ট্রান্সলেশন করা যায়, অর্থাৎ হ্যাভের ব্যবহার করে এবং দেয়ারের ব্যবহার করে। হ্যাভের ব্যবহার করলে ট্রান্সলেশনটি এইরকম হবে, সক্রিয় সদস্য কতজন, হাউ মেনি অ্যাক্টিভ মেম্বার্স, হাউ মেনি অ্যাক্টিভ মেম্বার্স ডাজ দি অর্গানাইজেশন হ্যাভ, হাউ মেনি অ্যাক্টিভ মেম্বার্স ডাজ দি অর্গানাইজেশন হ্যাভ। আবার যদি দেয়ারের ব্যবহার করি তাহলে এইভাবে হবে, হাউ মেনি অ্যাক্টিভ মেম্বার্স আর দেয়ার,
হাউ মেনি অ্যাক্টিভ মেম্বার্স আর দেয়ার ইন দি অর্গানাইজেশন, হাউ মেনি অ্যাক্টিভ মেম্বার্স আর দেয়ার ইন দি অর্গানাইজেশন। তবে এ ধরনের প্রশ্নের ক্ষেত্রে দেয়ারের ব্যবহারটাই বেশি প্রচলিত, সুতরাং আপনি দেয়ারে অভ্যস্ত হতে পারেন। এবার 9 নম্বর বাক্য, আপনার সংগঠনটির পরিচালনা পরিষদ সংখ্যা কত? সংগঠনটির পরিচালনা পরিষদ সংখ্যা কত? এটিও একই ধরনের বাক্য, অর্থাৎ 5, 6 এবং 8-এর মতোই। তবে এই সেন্টেন্সটাকে হ্যাভ দিয়ে করাটা একটু কঠিন, সুতরাং দেয়ার দিয়ে করাটাই বেশি সহজ, আমরা সেভাবেই করছি। হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন দ্য গভর্নিং বডি অফ ইউর অর্গানাইজেশন? হাউ মেনি মেম্বার্স কতজন সদস্য, হাউ মেনি মেম্বার্স কতজন সদস্য সংখ্যা কত, আর দেয়ার ইন দ্য গভর্নিং বডি পরিচালনা পরিষদে আপনার সংগঠনের অফ ইউর অর্গানাইজেশন, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন দ্য গভর্নিং বডি অফ ইউর অর্গানাইজেশন। আবার বলছি, এ ধরনের প্রশ্ন ভালোভাবে বুঝতে চাইলে বা এ ধরনের সেন্টেন্সগুলো ভালো করে ট্রান্সলেশন করতে চাইলে বুক 3-র 4 এবং 5 পরপর দুটো ক্লাস, হ্যাভের ব্যবহার এবং দেয়ারের ব্যবহার, ইনশাল্লাহ ওই ক্লাসগুলো করতে পারলে বা করে থাকলে এটা খুব ভালো বুঝতে পারবেন ইনশাল্লাহ। এরপর 10 নম্বর বাক্য, 10 নম্বর বাক্যে আছে কিভাবে সভাপতি ও সেক্রেটারি নিয়োগ দেওয়া হয়। দেখুন এই বাক্যে কাজ আছে নিয়োগ দেওয়া, কে নিয়োগ দেয় নেই, অর্থাৎ প্যাসিভ অ্যাকশন। তাহলে প্যাসিভ অ্যাকশন হলে এবার নিয়োগ দেওয়া কাজ, অবজেক্ট কি, সভাপতি ও সেক্রেটারিকে নিয়োগ দেওয়া হয়, সুতরাং সভাপতি সেক্রেটারি হলো এই বাক্যের অবজেক্ট। তাহলে হাউ, আমাদের সফটওয়্যার হচ্ছে WH ইজ আ স্টোরি রিটেন, WH ইজ আ স্টোরি রিটেন, অর্থাৎ হাউ ইজ আ স্টোরি রিটেন, কীভাবে একটি গল্প লেখা হয়। এবার একটি গল্পের জায়গায় চলে আসবে সভাপতি ও সেক্রেটারি, যেহেতু সভাপতি সেক্রেটারি একটি প্লুরাল অবজেক্ট, এ কারণে ইজের স্থলে আর হয়ে যাবে। তাহলে হাউ আর দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য সেক্রেটারি নিয়োগ দেওয়া, অ্যাপয়েন্টেড, হাউ আর দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য সেক্রেটারি অ্যাপয়েন্টেড। 11 নম্বর বাক্য, পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যদের কিভাবে নিয়োগ দেওয়া হয়। এটিও একই ধরনের সেন্টেন্স, প্যাসিভ অ্যাকশন। তাহলে নিয়োগ দেওয়া কাজ, এবার অবজেক্ট হলো পরিচালনা পরিষদের অন্যান্য সদস্য। তাহলে WH ওয়ার্ড আগের মতোই আছে, কিভাবে, তাহলে হাউ আর অর্থাৎ আমরা যেভাবে সফটওয়্যার পেয়েছিলাম WH ইজ আ স্টোরি রিটেন, এবার আ স্টোরির স্থলে পরিচালনা পরিষদের অন্যান্য সদস্য। তাহলে হাউ আর দি আদার মেম্বার্স অফ দ্য গভর্নিং বডি। আবার বলছি, হাউ আর দি আদার মেম্বার্স অফ দ্য গভর্নিং বডি অ্যাপয়েন্টেড, মানে নিয়োগ দেওয়া হয়, হাউ আর দি আদার মেম্বার্স অফ দ্য গভর্নিং বডি অ্যাপয়েন্টেড। অ্যাপয়েন্টেড হলো রিটেনের স্থলাভিষিক্ত হলো, আর বাকি পুরো অবজেক্টটা বসলো স্টোরির স্থলে, অর্থাৎ WH ইজ আ স্টোরি রিটেন, প্রেজেন্ট সিম্পলের বাক্য। এবার 12 নম্বর বাক্য, পরিচালনা পরিষদ কত বছরের জন্য নির্বাচিত হয়। এটিও একই ধরনের, অর্থাৎ প্যাসিভ সেন্টেন্স এবং প্রেজেন্ট সিম্পল টেন্সেরই বাক্য। সেক্ষেত্রে কত বছরের জন্য, ফর হাউ মেনি ইয়ার্স, ফর হাউ মেনি ইয়ার্স পরিচালনা পরিষদ। এখন এই পরিচালনা পরিষদ পুরো একটা ইউনিট, অর্থাৎ এটি একটি কালেক্টিভ নাউন, এ কারণে ইজ হবে। তাহলে ফর হাউ মেনি ইয়ার্স ইজ দ্য গভর্নিং বডি ইলেক্টেড, ফর হাউ মেনি ইয়ার্স কত বছরের জন্য ইজ দ্য গভর্নিং বডি ইলেক্টেড। 13 নম্বর বাক্য, সদস্যদেরকে কি কোনো মাসিক বা বাৎসরিক চাঁদা দিতে হয়। এটি অব্লিগেশনের সেন্টেন্স, অর্থাৎ বাধ্যবাধকতা, দায় দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে এই ধরনের সেন্টেন্স। তো এই অব্লিগেশনের ব্যবহার আছে বুক 3-র 4 নম্বর ক্লাসে, হ্যাভের ব্যবহারে এখানে দুটো ভাগে ভাগ করা, একটি হচ্ছে সাধারণ ব্যবহার আর একটি হলো অব্লিগেশনের ব্যবহার। তো ওই ক্লাসটি করলে ইনশাল্লাহ এগুলো সম্পর্কে ধারণা পাওয়া যাবে। যাই হোক, আমি সেন্টেন্সটা ট্রান্সলেশন করি। যেমন হ্যাভের ব্যবহার এভাবে হয়, যেমন আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে না, আই ডোন্ট হ্যাভ টু গো, আমাকে কি যেতে হবে, ডু আই হ্যাভ টু গো। তাহলে এই যে ডু আই হ্যাভ টু গো, আমাকে কি যেতে হবে বা যেতে হয়, তাহলে এখান থেকেই অর্থ হবে সদস্যদেরকে কি টাকা দিতে হয় বা চাঁদা দিতে হয়। তাহলে এবার দেখুন, সদস্য অনেকজন, এ কারণে ডু এর স্থলে ডুই থাকবে, আর আয়ের স্থলে সদস্যরা চলে আসবে। তাহলে ডু দ্য মেম্বার্স হ্যাভ টু পে, ডু দ্য মেম্বার্স হ্যাভ টু পে এনি
ইয়ারলি অর মান্থলি সাবস্ক্রিপশন। আবার ইয়ারলি অথবা মান্থলিকে শেষে নিয়ে সেন্টেন্সটাকে আরেকভাবেও করা যেতে পারে, ডু দ্য মেম্বার্স হ্যাভ টু পে এনি সাবস্ক্রিপশন মান্থলি ও ইয়ারলি, এভাবেও সেন্টেন্সটি ট্রান্সলেশন করা যেতে পারে। এবার 14 নম্বর বাক্য, সদস্যরা কি সংস্থার নিয়মকানুন যথাযথভাবে অথবা কঠোরভাবে মেনে চলে? তাহলে বাক্যের কাজ মেনে চলা, কে মেনে চলে? সদস্যরা। তাহলে সদস্যরা কর্তা আর কাজ হলো মেনে চলে, এটি অ্যাক্টিভ অ্যাকশন বাক্য। এবার কি মেনে চলে? সংস্থার নিয়মকানুন। তাহলে এই সংস্থার নিয়মকানুন হলো অবজেক্ট। তাহলে ডু দ্য মেম্বার্স ফলো, সদস্যরা কি মেনে চলে বা অনুসরণ করে? ডু দ্য মেম্বার্স ফলো কি মেনে চলে? সংস্থার নিয়মকানুন। তাহলে রুলস অ্যান্ড রেগুলেশনস অফ দি অর্গানাইজেশন, কঠোরভাবে, স্ট্রিক্টলি অথবা যথাযথভাবে, প্রপারলি। এবার প্রশ্নটি আবার বলছি, ট্রান্সলেশন করছি। ডু দ্য মেম্বার্স ফলো দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস, অথবা শুধু রুলস অফ দি অর্গানাইজেশন প্রপারলি অথবা স্ট্রিক্টলি। 15 নম্বর বাক্য, চাঁদার পরিমাণ কত? চাঁদার পরিমাণ কত? এটি একটি নন অ্যাকশন সেন্টেন্স। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ দ্য সাবস্ক্রিপশন? হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ দ্য সাবস্ক্রিপশন। এখন কত বললে আর ইনফরমেশন নেই, সুতরাং সাবজেক্ট আছে। চাঁদার পরিমাণ কত বললে আর ইনফরমেশন পাওয়া যায় না, সুতরাং সফটওয়্যার হচ্ছে WHMI, অর্থাৎ WH এর স্থলে হাউ মাচ, আবার এম এর স্থলে ইজ, আই এর স্থলে দ্য সাবস্ক্রিপশন। হাউ মাচ ইজ দ্য সাবস্ক্রিপশন অথবা হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ সাবস্ক্রিপশন। এই 16 নম্বর বাক্য, স্থানীয় লোকজন কি সংগঠনটির দ্বারা উপকৃত হয়? এই উপকৃত শব্দটি যদিও অ্যাডজেক্টিভ, অর্থাৎ বেনিফিটেড, এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। আবার বেনিফিট শব্দটি কখনো ভার্ব হিসেবেও আসতে পারে। বেনিফিট মানে উপকার করা, তো এটাকে আমরা প্যাসিভ ধরেই করতে পারি। এবার উপকৃত হয়, কারা উপকৃত হয়? স্থানীয় লোকজন। তাহলে স্থানীয় লোকদেরকে উপকৃত করা হয়, এভাবে ধরলে সেন্টেন্সটি প্যাসিভ হিসেবে ট্রান্সলেশন করা যায়। আবার যদি সরাসরি উপকৃত শব্দটিকে অ্যাডজেক্টিভ ধরি, সেক্ষেত্রে এটাকে নন অ্যাকশন সেন্টেন্স হিসেবেও ধরা যায়। তবে নন অ্যাকশন হোক আর প্যাসিভ হোক, ট্রান্সলেশন একই রকম হচ্ছে। তাহলে উপকৃত হয়, উপকৃত হওয়া বেনিফিটেড, আর স্থানীয় লোকজন লোকাল পিপল। তাহলে ইজ আ স্টোরি রিটেন, এই হলো আমাদের সফটওয়্যার। ইজ আ স্টোরি রিটেন, তাহলে ইজের স্থলে আর, আ স্টোরির স্থলে দ্য লোকাল পিপল, আর দ্য লোকাল পিপল, আর রিটেনের স্থলে বেনিফিটেড, আর দ্য লোকাল পিপল বেনিফিটেড। বাকি থাকলো সংগঠনটির দ্বারা, বাই দ্য অর্গানাইজেশন। তাহলে পুরো সেন্টেন্স, আর দ্য লোকাল পিপল বেনিফিটেড বাই দ্য অর্গানাইজেশন। আবার এই সেন্টেন্সটিকে যদি একটু চেঞ্জ করে দেওয়া হয় যে সংগঠনটির দ্বারা কি স্থানীয় লোকজন উপকার পায়, তখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তখন লোকজন, স্থানীয় লোকজন কর্তা, আর পাওয়া হবে কাজ। তাহলে এইরকম হবে ট্রান্সলেশনটি, ডু দ্য লোকাল পিপল গেট বেনিফিট বাই দি অর্গানাইজেশন অথবা ফ্রম দি অর্গানাইজেশন। তখন এরকম হবে সেন্টেন্সটা, সংগঠনটির কাছ থেকে কি স্থানীয় লোকজন উপকার পায়। যাই হোক, ট্রান্সলেশনটি যদিও এখানে এভাবে নেই বাংলাটি, সুতরাং আমরা যেভাবে করলাম প্রথমে সেটাই বেশি যৌক্তিক। এরপর 17 নম্বর সেন্টেন্স, যুব সমাজ কিভাবে সংগঠনটি দ্বারা প্রভাবিত হয়। এটিও একটি প্যাসিভ সেন্টেন্স। প্রভাবিত হওয়া কাজ, কে প্রভাবিত হয়? যুব সমাজ। বা কে প্রভাবিত করে সেটি বলা নেই, যদিও আছে সংগঠনটির দ্বারা দিয়ে কর্তৃক এগুলো থাকলে সেটা কর্তা হিসেবে ব্যবহৃত হতে পারবে না, সেটা প্যাসিভ সেন্টেন্সই হবে। তো যাই হোক, যুব সমাজ প্রভাবিত হয়। আর আমাদের কিভাবে হলো WH ওয়ার্ড, অর্থাৎ WH ইজ আ স্টোরি রিটেন, প্রেজেন্ট সিম্পল টেন্সের বাক্য। তাহলে WH এর স্থলে হবে হাউ, ইজ এর স্থলে আর আ স্টোরির স্থলে যুব সমাজ অর্থাৎ ইয়াং সোসাইটি। আর প্রভাবিত হওয়া ইনফ্লুয়েন্স এর পার্টিসিপল হবে ইনফ্লুয়েন্সড। তাহলে হাউ আর দ্য ইয়াং সোসাইটি ইনফ্লুয়েন্সড বাই দ্য অর্গানাইজেশন। তবে এখানে একটি বিষয় একটু স্পষ্ট করতে হয়, সেটা হলো ইয়াং সোসাইটি, এটাকে প্লুরাল ধরে যদি আমরা করি, অর্থাৎ পুরো একটা ইয়াং পিপল, সেক্ষেত্রে আর হতে পারে। আর ইয়াং সোসাইটি একটা ইউনিট বা একটা শ্রেণী, অর্থাৎ
কালেকটিভ নাউন হিসেবে ধরলে এটাকে ইজ ব্যবহার করে ট্রান্সলেশন করা যায়। সেক্ষেত্রে ইয়াং সোসাইটি এভাবে হবে সেন্টেন্সটা, হাউ ইজ দ্য ইয়াং সোসাইটি ইনফ্লুয়েসড বাই দ্য অর্গানাইজেশন। আর যদি ইয়াং পিপল ব্যবহার করি তাহলে হবে হাউ আর দ্য ইয়াং পিপল ইনফ্লুয়েসড বাই দ্য অর্গানাইজেশন। 18 নম্বর বাক্য, যুব সমাজকে আপনারা কিভাবে আকৃষ্ট করেন? আকৃষ্ট করা কাজ এবং আপনারা আকৃষ্ট করেন কর্তা, সুতরাং অ্যাক্টিভ অ্যাকশন। আর ডাব্লিউএইচ ওয়ার্ড কীভাবে, আর কাকে আকৃষ্ট করা হয়? যুব সমাজকে। যুব সমাজ হলো বাক্যের অবজেক্ট, তাহলে হাউ ডু ইউ অ্যাট্রাক্ট, হাউ ডু ইউ অ্যাট্রাক্ট দ্য ইয়াং পিপল অথবা হাউ ডু ইউ অ্যাট্রাক্ট দ্য ইয়াং সোসাইটি। 19 নম্বর বাক্য, আপনি কি মনে করেন প্রতিটি যুবকের আপনার সংগঠনে যুক্ত হওয়া উচিত? কেন? তাহলে এখানে মূল প্রশ্ন আপনি কি মনে করেন, ডু ইউ থিঙ্ক। এবার আমরা চাইলে আপনি কি বাংলায় যেমন আছে আপনি কি মনে করেন, এখানে একটি যে উজ্জ আছে, আপনি কি মনে করেন যে প্রতিটি যুবকের, বাংলায় যেমন যেটা নেই ঠিক ইংলিশেও আমি দ্যাট দিতে পারি, নাও দিতে পারি, এবং না দেওয়াটাই হলো বেশি স্ট্যান্ডার্ড। তাহলে ডু ইউ থিঙ্ক প্রতিটি যুবক সমাজের আপনার সংগঠনে যুক্ত হওয়া উচিত। তাহলে ডু ইউ থিঙ্ক এভরি ইয়াং পার্সন অথবা এভরি ইয়াং ম্যান শুড জয়েন ইউর অর্গানাইজেশন, এভরি ইয়াং ম্যান শুড জয়েন ইউর অর্গানাইজেশন। এবার কেন, ওয়াই। 20 নম্বর বাক্য, আপনার সংগঠনটির দ্বারা কারা সরাসরি উপকৃত হয়? এটিও প্যাসিভ সেন্টেন্স, উপকৃত হওয়া কাজ। আমরা এরকম সেন্টেন্স আরও পেয়েছি 16 নম্বরে। তো যাই হোক, আপনার সংগঠনটির দ্বারা কারা উপকৃত হয়, সরাসরি কারা উপকৃত হয়, তাহলে হু আর ডিরেক্টলি বেনিফিটেড, হু আর ডিরেক্টলি বেনিফিটেড বাই ইউর অর্গানাইজেশন অথবা হু আর বেনিফিটেড ডিরেক্টলি বাই ইউর অর্গানাইজেশন। 21 নম্বর বাক্য, সামাজিক জীবনে সংগঠনটির কি কোনো প্রভাব রয়েছে? তাহলে এক্ষেত্রে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করে সেন্টেন্সটিকে ট্রান্সলেশন করতে পারি। কোনো প্রভাব কি রয়েছে? ইজ দেয়ার এনি ইফেক্ট, কার ইফেক্ট? সংগঠনটির, অফ দি অর্গানাইজেশন। ইজ দেয়ার এনি ইফেক্ট অফ দি অর্গানাইজেশন, কোথায় প্রভাব রয়েছে? সামাজিক জীবনে, ইন সোশ্যাল লাইফ। তাহলে ইজ দেয়ার এনি ইফেক্ট অফ দি অর্গানাইজেশন ইন সোশ্যাল লাইফ। 22 নম্বর বাক্য, আপনার এলাকায় সংগঠনটি কি প্রভাব ফেলে? এবার প্রভাব ফেলা কাজ, কে প্রভাব ফেলে? সংগঠনটি, সুতরাং এটি অ্যাক্টিভ অ্যাকশনের বাক্য। তাহলে কি প্রভাব, হোয়াট রোল, বা কি প্রভাব ফেলে মানে কি ভূমিকা রাখে, তাহলে হোয়াট রোল। এবার সংগঠনটি থার্ড পারসন সিঙ্গুলার, এ কারণে ডাজ। হোয়াট রোল ডাজ দ্য অর্গানাইজেশন প্লে আপনার এলাকায় ইন ইউর লোকালিটি, তাহলে হোয়াট রোল ডাজ দ্য অর্গানাইজেশন প্লে ইন ইউর লোকালিটি। 23 নম্বর বাক্য, আপনার সংগঠনটি কি কোনো অনুষ্ঠানের আয়োজন করে? বাক্যে কাজ আছে আয়োজন করা, কে আয়োজন করে? আপনার সংগঠনটি, অর্থাৎ এই সংগঠনটি কর্তা। আর কোনো অনুষ্ঠান, এই কোনো অনুষ্ঠান হলো অবজেক্ট। তাহলে এই প্রশ্নের উত্তরে হা না দিয়ে দেয়া যায়, সুতরাং এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার হবে না। তাহলে ডু আই রাইট আ স্টোরি, ডু এর স্থলে ডাজ, আই এর স্থলে আপনার সংগঠনটি, তাহলে ডাজ ইউর অর্গানাইজেশন। এবার রাইটের স্থলে আয়োজন করা অর্থাৎ অ্যারেঞ্জ। এবার আস্টের স্থলে কোনো অনুষ্ঠান, এনি প্রোগ্রাম। ডাজ ইউর অর্গানাইজেশন অ্যারেঞ্জ এনি প্রোগ্রাম? 24 নম্বর বাক্য, সংগঠনটি কী ধরনের অনুষ্ঠানের আয়োজন করে? এটিও অ্যাক্টিভ অ্যাকশনের বাক্য, আয়োজন করা কাজ, কে আয়োজন করে? সংগঠনটি। আর ডাব্লিউএইচ ওয়ার্ডের সাথে চলে যাচ্ছে অনুষ্ঠান, অর্থাৎ কী ধরনের অনুষ্ঠান, তাহলে হোয়াট টাইপ অফ প্রোগ্রাম ডাজ দ্য অর্গানাইজেশন অ্যারেঞ্জ, হোয়াট টাইপ অফ প্রোগ্রাম ডাজ দ্য অর্গানাইজেশন অ্যারেঞ্জ। 25 নম্বর বাক্য, অনুষ্ঠানে কি কোনো ধরনের প্রতিযোগিতার ব্যবস্থা থাকে? তাহলে এটি হলো আছে, ছিল, থাকবে, অর্থাৎ দেয়ারের ব্যবহার। তাহলে আমরা এভাবে সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে পারি, ইজ দেয়ার এনি অ্যারেঞ্জমেন্ট, কোনো ব্যবস্থা কি থাকে? ইজ দেয়ার এনি অ্যারেঞ্জমেন্ট, কোনো ব্যবস্থা কি থাকে? অফ কম্পিটিশন, প্রতিযোগিতার। ইজ দেয়ার এনি অ্যারেঞ্জমেন্ট অফ কম্পিটিশন, কোনো প্রতিযোগিতার বা প্রতিযোগিতার কি কোনো ব্যবস্থা থাকে? ইন দ্য প্রোগ্রাম, অনুষ্ঠানে। তাহলে ইজ দেয়ার এনি অ্যারেঞ্জমেন্ট অফ কম্পিটিশন ইন দ্য প্রোগ্রাম। 26 নম্বর বাক্য, প্রতিযোগিতায় কী ধরনের পুরস্কার প্রদান করা হয়? পুরস্কার প্রদান করা অর্থাৎ দেয়া একটি কাজ। এবার কে দেয়? নেই, সুতরাং প্যাসিভ অ্যাকশন। এবার কি দেয়া হয়?
পুরস্কার, তো সুতরাং পুরস্কার হলো অবজেক্ট। তবে পুরস্কার অবজেক্ট হলেও এটা চলে যাচ্ছে ডাব্লিউএস এর সাথে, অর্থাৎ কী ধরনের পুরস্কার, হোয়াট টাইপ অফ পুরস্কার, প্রাইজ, হোয়াট টাইপ অফ প্রাইজ, কী ধরনের পুরস্কার। এবার আমরা যদি পুরস্কারকে প্রাইজ অর্থাৎ সিঙ্গুলার ব্যবহার করি তাহলে ইজ ব্যবহার করব, আর যদি পুরস্কারকে প্লুরাল ধরে প্রাইজেস ব্যবহার করি তাহলে আর ব্যবহার করব। তাহলে হোয়াট টাইপ অফ প্রাইজেস আর গিভেন ইন দ্য কম্পিটিশন, অথবা হোয়াট টাইপ অফ বা হোয়াট কাইন্ডস অফ প্রাইজেস আর গিভেন ইন দ্য কম্পিটিশন। আর যদি ইজ ব্যবহার করি তাহলে ট্রান্সলেশনটা এরকম হবে, হোয়াট টাইপ অফ প্রাইজ ইজ গিভেন ইন দ্য কম্পিটিশন। এবার 27 নম্বর বাক্য, সংগঠন চালাতে গিয়ে আপনারা কি কোনো সমস্যার সম্মুখীন হন? এবার সম্মুখীন হওয়া একটি কাজ, কে সম্মুখীন হয়? আপনারা, অর্থাৎ কর্তাও আছে, এটি অ্যাক্টিভ অ্যাকশনের বাক্য এবং প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দেয়া যায়, সুতরাং ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহারের প্রয়োজন নেই। তাহলে সফটওয়্যার হলো ডু আই রাইট, তাহলে ডু ইউ ফেস, ডু ইউ ফেস, এবার কি ফেস করেন? কোনো সমস্যা, এনি প্রবলেম, ডু ইউ ফেস এনি প্রবলেম। সংগঠনটি চালাতে গিয়ে টু লিড দি অর্গানাইজেশন বা টু লিড দি অর্গানাইজেশন, টু লিড চালাতে, দি অর্গানাইজেশন সংগঠনটি, এভাবে ব্যবহার করা যেতে পারে। আবার অন্যভাবে আনা যেতে পারে, সেটা হলো ওয়াইলের ব্যবহার। ওয়াইল শব্দের অর্থ হচ্ছে ওয়াইল ব্যবহার হয় অর্থাৎ একটি কাজ চলাকালীন অন্য কিছু চলা, অন্য কিছু করা। তাহলে একদিকে সংগঠন চালাচ্ছেন আরেকদিকে সমস্যার সম্মুখীন হচ্ছেন, আমরা এই হিসেবে এখানে ওয়াইল ব্যবহার করতে পারি। তাহলে ট্রান্সলেশনটা এরকম হবে, ডু ইউ ফেস এনি প্রবলেম ওয়াইল অপারেটিং বা ওয়াইল লিডিং দ্য অর্গানাইজেশন। 28 নম্বর বাক্য, আপনারা কি কোনো দাতা সংস্থার কাছ থেকে বা দাতা সংস্থা থেকে সাহায্য পান? তাহলে পাওয়া কাজ, কে পায়? আপনারা, সুতরাং অ্যাক্টিভ অ্যাকশন। এবার কি পান? সাহায্য, সাহায্য হলো অবজেক্ট। আর প্রশ্নের উত্তরে হ্যাঁ অথবা না বলা যায়, অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ডের প্রয়োজন নেই। তাহলে ডু আই রাইট, এবার ডু এর স্থলে ডু, আই এর স্থলে ইউ, ডু ইউ রাইটের স্থলে গেট। এবার কি পান? হেল্প, সাহায্য। তাহলে ডু ইউ গেট এনি হেল্প, আপনারা কি কোনো সাহায্য পান? কার কাছ থেকে? কোনো দাতা সংস্থা থেকে, তাহলে ফ্রম এনি ডোনার অর্গানাইজেশন, ফ্রম এনি ডোনার অর্গানাইজেশন। তাহলে ডু ইউ গেট এনি হেল্প ফ্রম এনি ডোনার অর্গানাইজেশন। এবার 29 নম্বর বাক্য, আপনার সংগঠনটি কি সরকার অনুমোদিত? এই বাক্যটি একটি নন অ্যাকশন বাক্য, অর্থাৎ বাক্যে কাজ নেই, তবে অনুমোদন করা কাজ, সেক্ষেত্রে অনুমোদিত প্যাসিভ স্ট্রাকচারেই হবে, অর্থাৎ অ্যাপ্রুভড। তবে এই অ্যাপ্রুভ শব্দটি এখানে ভার্ব হিসেবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহৃত না হয়ে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত, অর্থাৎ অনুমোদিত, অনুমোদন, অনুমোদিত। যাই হোক, এবার নন অ্যাকশনের সফটওয়্যার অনুযায়ী এম আই আর রাইটার, এম আই আর রাইটার, তাহলে এম এর স্থলে ইজ হবে, কারণ আই এর স্থলে হবে আপনার সংগঠনটি, অর্থাৎ একটি সংগঠন, প্রতিষ্ঠান একটি, এ কারণে ইজ। তাহলে ইজ ইয়োর অর্গানাইজেশন অ্যাপ্রুভড, অনুমোদিত সরকার কর্তৃক, বাই দ্য গভর্নমেন্ট। ইজ ইয়োর অর্গানাইজেশন অ্যাপ্রুভড বাই দ্য গভর্নমেন্ট। 30 নম্বরে বাক্য, বিভিন্ন ধরনের কিছু স্থানীয় সংস্থার নাম বলুন। এটি মূলত প্রশ্ন নয়, একটি ইম্পারেটিভ সেন্টেন্স, তবে এর দ্বারাও কিছু জানতে চাওয়া হয়, সুতরাং এটি প্রশ্ন হিসেবে, ইম্পারেটিভ সেন্টেন্স প্রশ্ন হিসেবে ব্যবহৃত হয়েছে, যদিও মৌলিকভাবে প্রশ্ন নয়। আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বুক 3 একেবারে শুরুর ক্লাসেই আমরা পেয়েছি, অথবা না পেয়ে থাকলে সামনে পাবেন ইনশাল্লাহ, বুক 3 ফার্স্ট ক্লাসে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে বলুন, টেল, এবার কি বলবেন? সাম নেমস। এবার আপনি চাইলে এখানে আমাকে বলুন, একটা মি অবজেক্ট ব্যবহার করতে পারেন। টেল মি সাম নেমস অফ ডিফারেন্ট কাইন্ডস অফ সোশ্যাল অর্গানাইজেশনস। টেল মি, আমাকে বলুন, সাম নেমস, কিছু নাম, কিসের? কিছু স্থানীয় সংস্থার, বিভিন্ন ধরনের কিছু স্থানীয় সংস্থার। তাহলে ডিফারেন্ট কাইন্ডস অফ বা ডিফারেন্ট টাইপস অফ সোশ্যাল অর্গানাইজেশন। 31 নম্বর বাক্য, সামাজিক সংগঠনগুলো রাজনীতি মুক্ত থাকা উচিত। এটি ইনভার্টেড কমার মধ্যে আছে। এরপর আপনি কি এ কথার সাথে একমত? তাহলে দুটো অংশ, একটি হলো একটি বিবৃতি, সামাজিক সংগঠনগুলো রাজনীতি মুক্ত থাকা উচিত। এই সেন্টেন্সটিতে
ইনভার্টেড কমার অংশটুকুতে কোনো কাজ নেই, অর্থাৎ সামাজিক সংগঠনগুলো রাজনীতি মুক্ত থাকা উচিত। এই মুক্ত বা ফ্রি বা স্বাধীন এটি কাজ নয়, সুতরাং এই অংশটি একটি নন অ্যাকশন সেন্টেন্স। আর যেহেতু উচিত আছে, এখানে শুড ব্যবহৃত হবে। আর এখানে এটি একটি বিবৃতি, সে কারণে সফটওয়্যার হবে আই শুড বি আ ফুটবলার। আই শুড বি আ ফুটবলার। এবার আয়ের স্থলে সামাজিক সংগঠনগুলো, তাহলে দ্য সোশ্যাল অর্গানাইজেশন। এবার শুড বির স্থলে শুড বি, অর্থাৎ আই শুড বির স্থলে হয়ে গেল দ্য সোশ্যাল অর্গানাইজেশন শুড বি। এবার মুক্ত, ফ্রি কি থেকে মুক্ত? অফ পলিটিক্স অথবা ফ্রম পলিটিক্স। তাহলে দ্য সোশ্যাল অর্গানাইজেশনস শুড বি ফ্রি ফ্রম পলিটিক্স। এবার বাকি থাকলো আপনি কি এই কথার সাথে একমত? তাহলে আপনি কি একমত? একমত মানে একমত পোষণ করেন। একমত মানে একমত পোষণ করেন, তাহলে অ্যাগ্রি মানে একমত হওয়া। তাহলে এটি অ্যাক্টিভ অ্যাকশন। তাহলে ডু ইউ অ্যাগ্রি? আপনি কি একমত পোষণ করেন উইথ দিস ওয়ার্ড, এই কথার সাথে, অথবা উইথ দিস সেন্টেন্স, এই সেন্টেন্সের সাথে। এবার আমরা ট্রান্সলেশন করতে গিয়ে শেষের অংশটাকে প্রথমে নিয়ে আসতে পারি। ডু ইউ অ্যাগ্রি উইথ দিস সেন্টেন্স, এবার কমা দিয়ে দ্য সোশ্যাল অর্গানাইজেশনস শুড বি ফ্রি ফ্রম পলিটিক্স। 32 নম্বর বাক্য, সামাজিক সংগঠনগুলো কিভাবে আরও বেশি জনকল্যাণমূলক কাজে অবদান রাখতে পারে বলে আপনি মনে করেন? একটি বড় প্রশ্ন, তবে আমরা প্রশ্নটাকে আলাদা আলাদা পার্ট করে নিতে পারি। প্রথম কথা হচ্ছে আপনি মনে করেন। আপনি মনে করেন, এটি হলো আমাদের মূল প্রশ্ন। এবার মাঝখানের টুকুকে আমরা একটা বিবৃতি হিসেবে ধরে নিতে পারি, সামাজিক সংগঠনগুলো আরও বেশি জনকল্যাণমূলক কাজে অবদান রাখতে পারে। এবার বাকি থাকলো কিভাবে। এখন কিভাবে এটা যখন সাবঅর্ডিনেট ক্লজে চলে যায় তখন এটা যেভাবে অর্থ দেয়, অর্থাৎ যেভাবে হয়ে যায়, অর্থাৎ এই অংশে গেলে সাবঅর্ডিনেট ক্লজে আর প্রশ্ন থাকে না, সেই অংশটি অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো হয়, আর এটির প্রকৃত অর্থ হয় যেভাবে। তাহলে আমরা শুরু করি। আপনি কি মনে করেন, যদিও এখানে কি নেই, আছে কিভাবে, আমরা প্রশ্নটা সহজে ট্রান্সলেশন করার জন্য এই পদ্ধতিতে যাচ্ছি। ডু ইউ অ্যাগ্রি? আপনি কি মনে করেন? ডু ইউ থিঙ্ক? আপনি কি মনে করেন? এবার যে, আপনি কি মনে করেন যে, আমরা যেটাকে চাইলে এই বাংলায় দিতে পারি, যেহেতু এখানে নেই। আবার ইংলিশে চাইলে দ্যাট দিতে পারি, নাও দিতে পারি। তাহলে ডু ইউ থিঙ্ক দ্যাট, অথবা দ্যাট না দিয়েও ব্যবহার করা যায়। ডু ইউ থিঙ্ক হাউ দ্য সোশ্যাল অর্গানাইজেশন ক্যান কন্ট্রিবিউট, অর্থাৎ দ্য সোশ্যাল অর্গানাইজেশন ক্যান কন্ট্রিবিউটেড, সামাজিক সংগঠনগুলো অবদান রাখতে পারে। এর প্রথমে যদি আমরা হাউ দিয়ে দিই তখন অর্থ হবে সামাজিক সংগঠনগুলো যেভাবে অবদান রাখতে পারে, মোর অর্থাৎ আরও বেশি। তাহলে হাউ দ্য সোশ্যাল অর্গানাইজেশন কন্ট্রিবিউট মোর ইন প্রো পিপল অ্যাক্টিভিটিস। প্রো পিপল মানে জনগণের পক্ষে, প্রো পিপল অ্যাক্টিভিটিস জনকল্যাণমূলক কাজে, অর্থাৎ জনগণের পক্ষের কাজে। আবার চাইলে আমরা যেভাবে বাক্যে কিভাবে আছে, অর্থাৎ হাউ দিয়েই সেন্টেন্সটাকে শুরু করতে পারি। তখন সেন্টেন্সটা ট্রান্সলেশন হবে এইরকম, হাউ ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য সোশ্যাল অর্গানাইজেশন ক্যান কন্ট্রিবিউট মোর ইন প্রো পিপল অ্যাক্টিভিটিস। আসলে এই ধরনের বড় বড় সেন্টেন্সগুলোকে স্ট্রাকচার দেখে ট্রান্সলেশন বুঝে এরপর কয়েকটা সেন্টেন্স ট্রান্সলেশন করলেই এই ধরনের বড় সেন্টেন্স ট্রান্সলেশন করার যোগ্যতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। এবার 33 নম্বরে রয়েছে, কোন ধরনের লোকদের সামাজিক সংগঠনগুলোর নেতৃত্বে আসা উচিত বলে আপনি মনে করেন? এখানেও দুটো অংশ, আপনি মনে করেন আর কোন ধরনের লোকদের সামাজিক সংগঠনের নেতৃত্বে আসা উচিত। এটি সাবঅর্ডিনেট ক্লজে থাকবে, অর্থাৎ মেইন ক্লজ হচ্ছে আপনি মনে করেন। এই সেন্টেন্সটিকেও দুইভাবে ট্রান্সলেশন করা যায়, অর্থাৎ আমরা প্রথম সেন্টেন্সটিকে যেভাবে প্রথমে ডু ইউ দিয়ে, ডু ইউ থিঙ্ক দিয়ে ব্যবহার করেছি সেভাবে করতে পারি। ডু ইউ থিঙ্ক দ্যাট হোয়াট টাইপ অফ পিপল শুড কাম টু দ্য লিডারশিপ। ডু ইউ থিঙ্ক দ্যাট, আপনি কি মনে করেন, দ্যাট যে হোয়াট টাইপ অফ পিপল, কী ধরনের লোক, অর্থাৎ যে ধরনের লোক, শুড কাম টু দ্য লিডারশিপ নেতৃত্বে আসা উচিত, অফ সোশ্যাল অর্গানাইজেশনস সামাজিক সংগঠনের। আর যদি WH ওয়ার্ডকে আগে ব্যবহার করি, অর্থাৎ হোয়াট টাইপ অফ পিপল শুড কাম টু দ্য লিডারশিপ অফ সোশ্যাল অর্গানাইজেশনস, এরপর কমা দিয়ে ইউ থিঙ্ক। এবার 34 নম্বর বাক্য, আপনার সংগঠন কি শিশুদের জন্য কিছু করে? তাহলে কিছু করা হলো কাজ, আর কে করে? আপনার সংগঠন কর্তা, আর কিছু করে, কিছু হলো অবজেক্ট।
এবার কি শিশুদের জন্য এটি হলো এক্সটেনশন বা বাড়তি অংশ। তাহলে ডু আই রাইট, ডু এর স্থলে ডাজ হবে, কারণ আয়ের স্থলে বসতেছে আপনার সংগঠন, অর্থাৎ একটি থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে ডাজ ইউর অর্গানাইজেশন ডু এনিথিং, ডাজ ইউর অর্গানাইজেশন ডু এনিথিং ফর চিলড্রেন অথবা ফর দ্য চিলড্রেন। 35 নম্বর বাক্য, শিশুদের কি আপনার সংগঠনে যোগ দেওয়ার প্রয়োজন আছে? এখানে সেন্টেন্সটি দুভাবে ট্রান্সলেশন করা যেতে পারে, অর্থাৎ শিশুদের প্রয়োজন আছে বলতে শিশুরা প্রয়োজন বোধ করে, তখন সেন্টেন্সটা হয়ে যাবে অ্যাক্টিভ অ্যাকশন। আর যদি বলি শিশুদের প্রয়োজন আছে, তখন প্রয়োজনীয়তা আছে, তখন এটি হয়ে যাবে নন অ্যাকশন। আর প্রয়োজনীয়তা আছে, এক্ষেত্রে আমরা দেয়ার ব্যবহার করতে পারবো। তাহলে প্রথমে অ্যাক্টিভ অ্যাকশন ধরে যদি করি যে শিশুরা কি প্রয়োজন বোধ করে, তাহলে ডু দ্য চিলড্রেন নিড আপনার সংগঠনে যোগ দেয়ার বা দিতে, টু জয়েন ইউর অর্গানাইজেশন, ডু দ্য চিলড্রেন নিড টু জয়েন ইউর অর্গানাইজেশন। এবার যদি আমরা দেয়ার ব্যবহার করে সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করি, অর্থাৎ শিশুদেরকে আপনার সংগঠনে যোগ দেওয়ার কোনো প্রয়োজনীয়তা রয়েছে, প্রয়োজন রয়েছে বলতে প্রয়োজনীয়তা, তাহলে কোনো প্রয়োজনীয়তা কি রয়েছে? ইজ দেয়ার এনি নেসেসিটি, ইজ দেয়ার এনি নেসেসিটি ফর দ্য চিলড্রেন, শিশুদের জন্য কি কোনো প্রয়োজনীয়তা রয়েছে টু জয়েন ইউর অর্গানাইজেশন, আপনার সংগঠনে যোগ দেওয়ার। আবার বলছি, ইজ দেয়ার এনি নেসেসিটি ফর দ্য চিলড্রেন টু জয়েন ইউর অর্গানাইজেশন। 36 নম্বর বাক্য, বস্তিবাসীদের জন্য আপনার সংগঠনের কি কোনো পরিকল্পনা আছে? তাহলে আপনার সংগঠনের আছে, যেমন আমার একটি বাড়ি আছে, আমার একটি প্ল্যান আছে, সেক্ষেত্রে এটি পজিশন অর্থে হ্যাভের ব্যবহার, অর্থাৎ 4 নাম্বার ক্লাসের বিষয়, বুক 3 4 নাম্বার ক্লাসের বিষয়। তাহলে সেক্ষেত্রে প্রশ্ন সেন্টেন্সটি হবে এরকম, ডু আই হ্যাভ, ডু আই হ্যাভ। এখন আয়ের স্থলে যেহেতু আপনার সংগঠন, এ কারণে ডু হয়ে যাবে ডাজ, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার কারণে ডাজ হয়ে যাবে। তাহলে সেন্টেন্সটি হবে এরকম, ডাজ ইউর অর্গানাইজেশন হ্যাভ কোনো পরিকল্পনা, এনি প্ল্যান বস্তিবাসীদের জন্য ফর দ্য স্লাম ডুয়েলার্স। তাহলে ডু ইউর অর্গানাইজেশন হ্যাভ এনি প্ল্যান ফর দ্য স্লাম ডুয়েলার্স। 37 নম্বর বাক্য, এটিও ঠিক হ্যাভের ব্যবহার, একই রকম সেন্টেন্স, শুধু নেগেটিভ সেন্টেন্স এটি। কিছু আছে আর কিছু নেই, কিছু করার কিছু আছে অথবা করার কিছু নেই। তাহলে আপনার সংগঠনের কি কিছু নেই? ডাজন্ট ইউর অর্গানাইজেশন হ্যাভ এনিথিং, আপনার সংগঠনের কি কিছু নেই? এখন কি নেই? কিছু করার জন্য, পথ শিশুদের জন্য। তাহলে টু ডু, কিছু টু ডু করতে, ফর দ্য স্ট্রিট চিলড্রেন পথ শিশুদের জন্য। তাহলে ডাজন্ট ইউর অর্গানাইজেশন হ্যাভ, আপনার সংগঠনের কি কিছু নেই? এনিথিং, কিছু, টু ডু মানে কিছু করার নেই, ফর দ্য স্ট্রিট চিলড্রেন। আবার বলছি, ডাজন্ট ইউর অর্গানাইজেশন হ্যাভ এনিথিং টু ডু ফর দ্য স্ট্রিট চিলড্রেন। 38 নম্বর বাক্য, আমাকে কিভাবে আপনার সংগঠনে আকৃষ্ট করবেন? এই বাক্যের কাজ হলো করবেন বা করা। এবার কে করবে? যদিও বাক্যে আপনি নেই, কিন্তু বোঝাচ্ছে আপনি আকৃষ্ট করবেন, অর্থাৎ কর্তা হলো ইউ। বাংলায় কর্তাটা উজ্জ আছে, তবে ইংলিশে কর্তা চলে আসবে। তাহলে আপনি উৎসাহিত, আপনি আকৃষ্ট করবেন, হাউ উইল ইউ অ্যাট্রাক্ট, আপনি কিভাবে আকৃষ্ট করবেন আমাকে, মি, হাউ উইল ইউ অ্যাট্রাক্ট মি, আপনি কিভাবে আমাকে আকৃষ্ট করবেন, টু ইউর ক্লাব ওর টু ইউর অর্গানাইজেশন, আপনার সংগঠনে বা আপনার ক্লাবে। এখন উইলিও, উডিও হতে পারে পলাইটনেসের জন্য। এই বিষয়গুলো বুক 3 মাল্টি ফিচার্স অফ মডেল 9-10 নাম্বার ক্লাসে আছে এই বিষয়গুলো, অর্থাৎ এই আমরা উইলকে উড ব্যবহার করতে পারি, মডেল ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে এই মডেলের বহুরূপে ব্যবহার, অর্থাৎ ভিন্ন অর্থে, বেসিক অর্থে নয়, ভিন্ন অর্থে আরও মডেল যে আরও বাড়তি অনেক অর্থে ব্যবহৃত হতে পারে। তার মধ্যে এটি একটি হলো সফটনেস বা পলাইটনেস বা নমনীয়তা অর্থে উইলের পরিবর্তে উড ব্যবহার। তাহলে হাউ উড ইউ অ্যাট্রাক্ট, আপনি কিভাবে আমাকে আকৃষ্ট করবেন, টু ইউর অর্গানাইজেশন, আপনার সংগঠনে। 39 নম্বর বাক্য, আপনার ক্লাবে যোগ দিলে আমাকে কি দেবেন? তাহলে এখানেও আমরা উইলের পরিবর্তে উড অথবা উইল ব্যবহার করতে পারি। আপনি কি দেবেন? হোয়াট উইল ইউ গিভ মি, না এটি 39 নম্বর বাক্য, হ্যাঁ, আমাকে কি দেবেন, হোয়াট উইল ইউ গিভ মি, আপনি আমাকে কি দিবেন বলতে আপনি আমাকে কি দিবেন, হোয়াট উইল ইউ গিভ মি অথবা হোয়াট উড ইউ গিভ মি, আপনি আমাকে কি দিবেন, ইফ আই জয়েন ইউর অর্গানাইজেশন, যদি আমি আপনার সংগঠনে যোগদান করি। শেষ সেন্টেন্স, যুব সমাজের দ্বারা কিভাবে একটি সমাজ এগিয়ে নেওয়া যায়, যুব সমাজের দ্বারা কিভাবে একটি সমাজ এগিয়ে নেওয়া যায়। যুব সমাজ বলতে ইয়াং পিপল অথবা ইয়াং সোসাইটি, আর এক্ষেত্রে এগিয়ে নেওয়া
কে এগিয়ে নেবে? যুব সমাজ, কিন্তু আছে দ্বারা দিয়ে। সুতরাং আমরা আগেই বলেছি দ্বারা দিয়ে কর্তৃক এরকম থাকলে সেগুলো বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় না। সুতরাং এটি একটি প্যাসিভ সেন্টেন্স, এগিয়ে নেওয়া কাজ। এবার কাকে এগিয়ে নেওয়া যায়? একটি সমাজকে। এটি একটি প্যাসিভ সেন্টেন্স। আর এগিয়ে নেওয়া যায় বলতে এগিয়ে নেওয়া যেতে পারে, অর্থাৎ এক্ষেত্রে ক্যানের ব্যবহার হবে, একটি মডাল ক্যানের ব্যবহার হবে। হাউ ক্যান আ সোসাইটি বি টেকেন ফরওয়ার্ড? টেক মানে নিয়ে যাওয়া, আর ফরওয়ার্ড মানে সামনে। হাউ ক্যান আ সোসাইটি বি টেকেন? একটি সমাজকে কিভাবে নেওয়া যায় ফরওয়ার্ড, সামনে, অর্থাৎ এগিয়ে নেওয়া যায়। হাউ ক্যান আ সোসাইটি বি টেকেন ফরওয়ার্ড? কিভাবে একটি সমাজকে এগিয়ে নেওয়া যায়? বাই দ্য ইয়াং পিপল, যুবক লোকদের দ্বারা, অথবা বাই দ্য ইয়াং সোসাইটি, যুব সমাজের দ্বারা। হাউ ক্যান আ সোসাইটি বি টেকেন ফরওয়ার্ড বাই দ্য ইয়াং পিপল? যুব সমাজের দ্বারা কিভাবে একটি সংগঠনকে এগিয়ে নেওয়া যায়। প্রিয় শিক্ষার্থী, আমরা এই সেন্টেন্সগুলোর ট্রান্সলেশন শেষ করলাম। এবার আপনি নিজে বাংলা থেকে ইংলিশ নিজে নিজে করার চেষ্টা করুন। আর কোনো সেন্টেন্স প্রবলেম হলে পরবর্তীতে ট্রান্সলেশন দেওয়া আছে, সেখান থেকে আপনি হেল্প নিয়ে সেন্টেন্সগুলো বুঝে নিতে পারেন ইনশাআল্লাহ।